আমার নাম জয়ন্তী। আজকের গল্পটি রক্তচুষা ছায়া। আমি এখন ঢাকায় থাকি, মিরপুরের একটা পুরনো ফ্ল্যাটে, একা। বিয়ের পর বছর দুয়েক সংসার টিকেছিল, তারপর সব ভেঙে গেল। মানুষ ভাবে একা থাকা মানে স্বাধীনতা, কিন্তু রাতের ৩টের পর সেই স্বাধীনতার মানে বদলে যায়। ফ্ল্যাটটার আমি ভাড়া নিয়েছিলাম শুধু শান্তির আশায়। কাজের চাপে মাথা ঠিক রাখতে পারছিলাম না, তাই নিরিবিলি একটা জায়গা দরকার ছিল। এই বিল্ডিংটা একটু পুরনো, ৮০-র দশকের নির্মাণ। লিফটটা সবসময় কর্কশ আওয়াজ করে ওঠে, করিডোরে হলুদ লাইট কাঁপে, যেন ক্লান্ত হয়ে গেছে। তবু এখানে এসে প্রথম কদিন আমি একটা অদ্ভুত শান্তি পেয়েছিলাম। ৩য় তলার ফ্ল্যাট, দরজা খুললেই ড্রয়িং রুম। পাশে একটা ছোট আয়না ঝুলে আছে, পুরনো কাঠের ফ্রেমে খোদাই করা ফুল পাতা। মালিক বলেছিলেন, এটা খুলে ফেলবেন না ম্যাডাম, আগের ভাড়াটিয়ার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমি কিছু ভাবিনি, এমনই তো হয়, কারো রেখে যাওয়া পুরনো জিনিস কেউ তেমন গুরুত্ব দেয় না। কিন্তু সেই আয়নাটা, সেইটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সূচনা। প্রথম দিনগুলিতে কিছুই অস্বাভাবিক লাগেনি। আমি কাজ করতাম এক অনলাইন নিউজ পোর্টালে, রাতের শিফটে। প্রতিদিন রাত ১টা-১.৫টার দিকে কাজ শেষ হতো। তারপর চা খেয়ে একটু বই পড়তাম, ঘুমোতাম ৩টের দিকে। এক রাতে জানুয়ারির ঠান্ডা হাওয়া, ঘড়িতে তখন ঠিক ৩টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। জানলার কাছে টুপটাপ শব্দ হচ্ছিল, যেন কেউ বাইরে থেকে আঙুল দিয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি উঠে জানলার দিকে তাকালাম, কেউ নেই, কিন্তু কাঁচে মেঘলা ছায়ার মতো কিছু একটা লেগে আছে, যেন নিঃশ্বাসের দাগ। ভাবলাম হয়তো ঘরের ভেতরের বাতাসেই কাঁচটা ঝাপসা হয়ে গেছে। চোখ ঘুরিয়ে যখন ড্রয়িং রুমের দিকে তাকালাম, তখনই প্রথমবার ওটা দেখেছিলাম। আয়নার ভেতর আমি, কিন্তু একসাথে আমি নই। আমার মুখ, কিন্তু চোখ দুটো যেন গাঢ় কালো ছায়ায় ঢাকা, আর ঠোঁটের কোণে রক্ত। আমার শরীরের ভেতর দিয়ে কাঁপন বয়ে গেল। চোখের পলক ফেলতেই সব মিলিয়ে গেল। আয়নায় আবার আগের মতোই আমি, চুল এলোমেলো, ঘুম ঘুম মুখ। আমি নিজেকে বোঝালাম, না না, এটা নিছক ঘুমের ঘোর, আলো আধারি, চোখের ভুল। কিন্তু সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। পরের দিন অফিসে মন বসছিল না। সহকর্মী ঋতু বলল, তুই কাল রাতে খুব ক্লান্ত দেখাচ্ছিস, ঠিক আছিস? আমি হেসে উড়িয়ে দিলাম, ঘুম হয়নি তাই। তবে মাথার ভেতর সারাদিন একটা অস্বস্তি ঘুরছিল। আমি কি সত্যিই ভুল দেখেছিলাম? সন্ধ্যায় বাসায় ফিরে এলাম। ফ্ল্যাটের ভেতর একটা অদ্ভুত গন্ধ, পুরনো লোহা বা রক্ত শুকিয়ে যাওয়ার মতো। গন্ধটা আসছিল সেই আয়নার দিক থেকে। আমি কাছে গিয়ে দেখলাম, আয়নার নিচে একটা হালকা দাগ, রক্তের মতো, কিন্তু শুকনো। আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলাম, ধুলো নয়, সত্যি কিছু একটা জমাট বেঁধে আছে। হঠাৎ ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। বাইরে থেকে কোনো শব্দ আসছিল না, অথচ আমার নিজের নিঃশ্বাস যেন জোরে জোরে বাজছিল। তখন আয়নার পেছন থেকে একটা ক্ষীণ গলা শোনা গেল, একটা নিঃশব্দ ফিসফিসানি, চোখ ফেরাবি না। আমি থেমে গেলাম, চোখ কপালে তুলে তাকালাম, কিন্তু কেউ নেই। আয়না একদম নিস্তব্ধ। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। দরজার কাছে পৌঁছেই বুঝলাম হাত কাঁপছে। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। রাতটা আমি পাশের ফ্ল্যাটের আন্টির বাসায় কাটিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, মুখ ফ্যাকাশে লাগছে। আমি কিছু বলিনি, শুধু বললাম বিদ্যুৎ গেছে তাই ভয় পেয়েছিলাম। তিনি হাসলেন, আমার মাথায় হাত রাখলেন। এই বিল্ডিংয়ে সবাই অভ্যস্ত হয়ে যায়, প্রথম দিকে একটু অদ্ভুত লাগে। এই অদ্ভুত লাগে কথাটা আমার কানে ঘুরছিল অনেকক্ষণ। পরের দিন সকালে নিজের ফ্ল্যাটে ফিরে এসে দরজা খুলতেই বুক ধড়ফড় করে উঠল। সব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আয়নাটা যেন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল লাগছিল। আমি জানলা খুলে আলো ফেললাম তার উপরে।
হঠাৎ নিচে তাকিয়ে দেখি আয়নার ফ্রেমের কোণে এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আমি চমকে বিছিয়ে গেলাম। নিজের হাত চেক করলাম, কোথাও কাটা নেই। আমি কাপড় দিয়ে রক্তটা মুছতে গেলাম, কিন্তু মুছার সঙ্গে সঙ্গেই কাপড়টা ভিজে গেল। ঠান্ডা, আঠালো, গন্ধে কেমন ধাতব আর কাঁচা রক্তের মতো। হাত কাঁপতে লাগলো, মনে হলো যেন আমার আঙুলের ভেতর পর্যন্ত সেই ঠান্ডা ছুঁয়ে গেল। মুহূর্তেই আয়নার উপর থেকে সব দাগ মিলিয়ে গেল, শুধু নিজের মুখ দেখা যাচ্ছে, নিষ্প্রাণ চোখে, ভয়ে জমে যাওয়া এক নারী। আমি কাপড়টা ফেলে দিলাম। নিজেকে বোঝাতে চাইলাম, না না জয়ন্তী, এটা মাথার ভ্রম, অনেকদিন ঘুম হয়নি তাই এমন লাগছে। কিন্তু সত্যি কি তাই? সেই দিন থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রথমে ছোটখাটো, ফ্রিজের দরজা খোলা, লাইট অন অফ, ছাদের দিক থেকে পায়ের শব্দ। এক রাতে টয়লেটের আয়নায় নিজেকে দেখলাম, চোখের কোণে রক্তের দাগ, কিন্তু বাস্তবে কিছুই নেই। দিনের বেলাতেও একটা ঠান্ডা ভাব লেগে থাকতো ঘরের ভেতরে, যেন কেউ অদৃশ্যভাবে আমার নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস ফেলছে। আমি ভাবলাম ফ্ল্যাটটা ছেড়ে দেব, কিন্তু ফ্ল্যাটের মালিক শামসুল সাহেব হঠাৎ বললেন, আপনি যদি এখন ওঠেন ডিপোজিট পাবেন না। আগের ভাড়াটিয়াও হঠাৎ করে চলে গিয়েছিল, তখনও একই কথা বলেছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, একই কথা মানে? তিনি কেমন যেন গম্ভীর মুখে বললেন, বলেছিল আয়নাটা ওকে দেখছে। ওই কথাটাই আমার বুকের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে দিল। আমি কেমন করে যেন হাসতে চেষ্টা করলাম, কিন্তু ঠোঁট শুকিয়ে গেল। শামসুল সাহেব চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঘরের ভেতরে নীরবতা এমন ঘন যে নিজের হার্টবিট শুনতে পাচ্ছিলাম। সেই রাতে ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ পাশে দাঁড়িয়ে আছে। 3:10 ঘড়ির টিকটিক শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করিডোরের লাইট নিভে গেল, পুরো ঘর ডুবে গেল অন্ধকারে। আমি টর্চটা খুঁজতে লাগলাম, কিন্তু তখনই আয়নার দিক থেকে একটা শব্দ এলো, চটচট, যেন কেউ আঙুল দিয়ে কাঁচ আঁচড়াচ্ছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। আয়নাটা অন্ধকারে ঝিলিক দিচ্ছে, কিন্তু তার ভেতরে একটা মুখ। না, সেটা আমার নয়, এটা ছিল আমারই মতো, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটের নিচে রক্ত গড়িয়ে পড়ছে, গাল বেয়ে নেমে যাচ্ছে গলার দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর, ওর ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি ফিসফিস করে বললাম, কে তুমি? তখনই আমার কানে একটা ক্ষীণ আওয়াজ বাজলো, একদম কানের পাশে, যেন কেউ ফিসফিস করছে, আমি তো তুমি। চোখের সামনে অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরল সকালে। আমি সোফার ওপর পড়ে আছি, চারপাশে আলো, জানালা খোলা, পাখার শব্দ চলছে, সব স্বাভাবিক, কিন্তু গলার নিচে একটা দগদগে জ্বালা পোড়া অনুভব করলাম। দর্পণের দিকে তাকাতেই দেখি গলার কাছে ছোট একটা আঁচড়ের দাগ, হালকা রক্ত বেরিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সেই দিন অফিসে যেতে পারিনি। ঋতু ফোন করলো, আমি শুধু বললাম অসুস্থ। দিনভর বিছানায় শুয়ে রইলাম, কিন্তু আয়নাটা মনে হচ্ছিল আমাকে তাকে দেখছে। যখনই চোখ বন্ধ করতাম, ওই কালো চোখের ছায়া আমার মস্তিষ্কের ভেতর ঢুকে পড়ত। বিকেলে ফোনে আমার ছোটবেলার বান্ধবী অর্পিতার সঙ্গে কথা বললাম। ও একটু ধর্মীয় বিশ্বাসী ধরনের। সব শুনে বলল, তুই আয়নাটা একটু ঢেকে রাখিস কাগজ বা কাপড় দিয়ে, আর রাতে ঘুমানোর আগে কিছু পাঠ শুনে নিস। আমি তাই করলাম। একটা বড় সাদা কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিলাম। ঘরটা তখন অনেকটা হালকা লাগছিল, কিন্তু ঠিক রাত 3টের দিকে ঘুম ভেঙে দেখি কাপড়টা নেই। আয়নাটা আবার খোলা, আর তার সামনে দাঁড়িয়ে কেউ একজন, আমার মতো দেখতে, কিন্তু চুল সম্পূর্ণ ভেজা, মুখে রক্ত, চোখ জ্বলছে আগুনের মতো। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, কিন্তু সেই চিৎকারটা আয়নার ভেতর থেকে ফিরে এলো, যেন প্রতিধ্বনি নয়,
একই কণ্ঠে আরেক আমি চিৎকার করছি আমার মুখোমুখি। সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শুধু একটাই শব্দ বাজছিল, চট 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 চট, যেন কেউ কাঁচের ভেতর থেকে আঙুল দিয়ে রক্ত মাখছে বা কিছু লিখছে। বিদ্যুৎ আসার পর আমি তাকালাম, আয়নায় লেখা একটা লাইন দেখা যাচ্ছে, রক্ত দিয়ে লেখা, তোর চোখ আমার। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, শরীর জমে গেছে, চোখ দুটো কাঁপছে। মনে হলো আমি সত্যি আমার চোখের মালিক আর নই। রক্তচোষা ছায়া। রহস্যের গহীনে ভয় আরো গভীর হচ্ছে। সকালের আলো পড়েছিল, কিন্তু ঘরটা যেন আলো গিলছিল। আমি সারা রাত ঘুমোইনি, চোখ জ্বালা করছে, মাথা ব্যথায় ভারী, কিন্তু তার চেয়েও ভারী সেই অনুভূতি, যেন আয়নার ভেতর কিছু একটা আমার চোখ দিয়ে দেখছে। আমি ফোনটা তুলে ঋতুকে কল দিলাম, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না। দরজা খুলে বাইরে বেরোতেই দেখি পুরো করিডর ফাঁকা, যেন কেউ নেই এই বিল্ডিংয়ে। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, কোনো আওয়াজ নেই। ফিরে এসে আবার তাকালাম আয়নার দিকে। গতরাতে লেখা তোর চোখ আমার, ওটা আর নেই, কিন্তু যেখানে লেখা ছিল সেখানে হালকা দাগ, যেন কিছু একটা ভেতর থেকে ঘষে মুছে ফেলা হয়েছে। আমার বুক ধড়ফড় করছে। আমি ঠিক করলাম এই আয়নাটা আমি ভেঙে ফেলব। আমি রান্নাঘর থেকে একটা বড় হাতুড়ি আনলাম। আয়নাটার সামনে দাঁড়িয়ে থাকলাম কয়েক সেকেন্ড। হাত কাঁপছিল, ঘাম জমছিল কপালে। মনে হচ্ছিল ওটা তাকিয়ে আছে, অপেক্ষা করছে। হাতুড়িটা উঁচু করলাম, ঠিক তখনই আয়নার ভেতর থেকে আমার নিজের মুখটা হেসে উঠল। একটা ঠান্ডা নোংরা হাসি, চোখ দুটো একদম কালো, আর মুখের কোণে সেই পুরনো রক্তমাখা রেখা। আমার হাত শক্ত হয়ে গেল, হাতুড়ি নামাতে পারলাম না। ওর ঠোঁট নড়ল। আমি নিজের কণ্ঠেই শুনলাম, ভাঙবি, তুই ভাঙবি আমায়। আমি পিছিয়ে এলাম। আয়নাটার গায়ে হঠাৎ করে ফাটল ধরল, নিজে থেকেই। টক টক টক, একটার পর একটা চির তৈরি হচ্ছিল, আর সেই চিরের ভেতর দিয়ে কিছু একটা লালচে তরল বেরিয়ে আসছিল। আমি চিৎকার করে হাতুড়ি ছুঁড়ে মারলাম। আয়নাটা টুকরো টুকরো হয়ে পড়ে গেল মেঝেতে। কিন্তু পরের মুহূর্তেই সেই টুকরোগুলোর প্রতিটাতে আমার চোখ প্রতিফলিত হচ্ছিল। প্রতিটা টুকরোয় এক একটা আমি, এক একটা চোখ, সবগুলোই একসাথে তাকিয়ে আছে আমার দিকেই। আমার বুকের মধ্যে এক দমকা হাওয়া ঢুকে গেল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। টেবিলের ওপরের ফুলদানি হঠাৎ করে উল্টে পড়ল, আর মেঝেতে রক্ত। আয়নার টুকরোগুলো থেকে রক্ত গড়িয়ে আসছে। আমি পেছনে গিয়ে দরজা খুলতে চাইলাম, কিন্তু দরজা নড়ছে না। হ্যান্ডেল ঠান্ডা, বরফের মতো। হঠাৎ ঘরের ভেতর একটা আওয়াজ, ফিসফিস ফিসফিস। দেখিস না, তাকাস না। আমি পেছনে ঘুরতেই দেখি ভাঙা আয়নার টুকরোগুলোর ভিতর থেকে কালো ধোঁয়া উঠছে। ধোঁয়াগুলো একসাথে মিশে যাচ্ছে, আকার নিচ্ছে একজন নারীর। চুল লম্বা, মুখ ঢাকা রক্তে, চোখ দুটো পুরো কালো। ওর ঠোঁট নড়ল। তুই আমার চোখ নিয়েছিস জয়ন্তী। আমি পিছু হটলাম। তুমি কে? আমার গলা শুকিয়ে যাচ্ছিল। ও এক পা এগিয়ে এলো। মেঝের উপর দিয়ে চলার সময় পায়ের নিচে কাঁচের শব্দ হচ্ছিল, কিন্তু ওর পায়ে কোনো ক্ষত হচ্ছিল না। তুই তুই ভাবছিস আয়নাটা জিনিস? এটা দরজা, ওদের দিকের দরজা। ওদের? ও হাসল, একটা কর্কশ শীতল হাসি।
যারা ছায়া খায়, যারা রক্তে বাঁচে, যারা আয়নার ভেতর আটকা। ওর চোখে তাকিয়ে আমি বুঝলাম ও কাঁদছে, রক্ত মেশানো অশ্রু গড়িয়ে পড়ছে গালবে। তুই আমাকে মুক্তি দে জয়ন্তী, না হলে তোর চোখও ওদের হবে। আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম। কিভাবে মুক্তি দেব? ও হাত তুলে দেখালো ভাঙা টুকরোগুলোর দিকে। ওগুলো জ্বালিয়ে দে, আলোয় পুড়িয়ে দে। আমি রান্নাঘরে দৌড়ে গেলাম, একটা লাইটার হাতে নিলাম। ফিরে এসে টুকরোগুলোর ওপর আগুন ধরালাম। আগুন জ্বলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর কেমন এক বিকট গন্ধ ছড়ালো, রক্ত, চুল, পচা মাংসের মতো। আয়নার ভেতরের নারীটা চিৎকার করে উঠল, কানে তালা লেগে গেল। আলো নিভে গেল, আবার জ্বলে উঠল। আমি একা, চারপাশে ছাই। আয়নার কিছুই অবশিষ্ট নেই, শুধু মেঝেতে একটা চোখের মতো পোড়া দাগ। রাত নেমেছিল আবার। ঘরে নীরবতা। আমি জানালার পাশে বসে চা খাচ্ছিলাম। ভয়ে কমে গিয়েছিল কিছুটা। ভাবলাম শেষমেশ আমি মুক্তি পেয়েছি। কিন্তু যখন চায়ের কাপটা নামালাম, জানলার কাঁচে নিজের প্রতিবিম্বটা দেখলাম। আমার চোখ দুটো একদম কালো, আর কানে ভেসে এলো সেই পুরনো কণ্ঠ। তুই ভাবছিস দরজা বন্ধ হয়েছে? না জয়ন্তী, দরজাটা তো এখন তুই ওপেন। রাত ৩টে, আমার ফ্ল্যাটের বাতি নিভে গেছে, কিন্তু অন্ধকারও যেন এখন নিজের আলাদা কোনো প্রাণ পেয়েছে। আমি বসে আছি মেঝেতে, সামনে ছাইয়ের স্তূপ, যেখানে একসময় ছিল সেই অভিশপ্ত আয়নাটা। আগুনে পুড়েছিল সব, কিন্তু তার গন্ধ এখনো বাতাসে, পচা লোহার মতো, পুরনো রক্তের মতো। আমার বুকের ভেতর কেমন এক শূন্যতা, মাথা ভারী লাগছে, চোখের সামনে মাঝে মাঝে সব ঝাপসা হয়ে যাচ্ছে। আয়নাটা নেই, তবুও আমি জানি ওরা এখনো আছে। সেই রাতে ঘুম এলো না। যখনই চোখ বন্ধ করলাম, দেখি কালো অন্ধকারের ভেতর কেউ তাকিয়ে আছে আমার দিকে। দুটো জলের চোখ, অন্ধকারে ডুবে থাকা মুখ, আর তারপর কানে এক ফিস ফিস, দরজা তো এখন তুই। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ঘড়িতে ৩:১০। হৃৎস্পন্দন যেন বুক ভেদ করে বেরিয়ে যাবে। আয়না পুড়ে ছাই হয়েছে, কিন্তু জানলার কাছে নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠলাম। আমার চোখ একদম কালো, ভেতরটা যেন কেউ খালি করে ফেলেছে। আমি জানলার কাছে হাত রাখলাম, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আর কাচের ভেতর থেকে আমার নিজের মুখটা যেন ভেতর থেকে তাকিয়ে আছে, যেন বাইরে বেরোতে চায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সকালে দরজায় কড়া নাড়ার শব্দে চোখ খুললাম। পাশের আন্টি দাঁড়িয়ে আছেন। তিনি চিন্তিত মুখে বললেন, মা, তুই ঠিক আছিস তো? কাল রাতে তোর ফ্ল্যাট থেকে আওয়াজ শুনছিলাম। আমি শুকনো গলায় বললাম, না আন্টি, কিছু না, একটু অসুস্থ ছিলাম। তিনি আমার চোখের দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর চোখে কেমন অন্ধকার দেখছি মা, তুই ঠিক তো? আমি মাথা নাড়লাম। তিনি চলে গেলেন। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার সেই ঠান্ডা বাতাস বইতে লাগলো ঘরের ভেতর। জানলার পর্দা উড়ে উঠছে, অথচ বাইরে কোনো হাওয়া নেই। টেবিলের ওপর থাকা একটা পুরনো খাম নজরে পড়ল, আগে কখনো দেখিনি। তার ওপর লেখা, আগের ভাড়াটিয়া থেকে। হাত কাঁপছিল, কিন্তু খুললাম। ভেতরে একটা পুরনো নোটবুকের ছেঁড়া পাতা, কালো কালি দিয়ে লেখা কিছু লাইন। যে এই আয়নার সামনে দাঁড়াবে, তার চোখ দিয়ে ওরা দেখে। ওরা আলোয় থাকতে পারে না, তাই অন্ধকারে বাসা বাঁধে মানুষের মধ্যে। আমি ওদের থেকে পালাতে পারিনি। যদি তুই এই লেখা পড়িস, বুঝে নিস, ওরা এখন তোর ভেতর। আমি পাতা ফেলে দিলাম। চারপাশের আলো হঠাৎ কমে গেল। দেওয়ালের ছায়াগুলো লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসছে। বাতাসে একটানা শো শো শব্দ, যেন কারো নিঃশ্বাস। আমি আয়না পুড়িয়ে ফেলেছিলাম,
কিন্তু দরজা তো বন্ধ করিনি, ওরা আমার চোখ দিয়ে ফিরে এসেছে। হঠাৎ ঘরের কোণে সেই নারীর ছায়া দেখা গেল, আগের ভাড়াটিয়া যে বলেছিল তোর চোখ আমার। এবারও শান্ত, স্থির, ওর কণ্ঠ নরম কিন্তু গভীর দুঃখে ভরা। তুই এখন বুঝেছিস জয়ন্তী? আমি কাঁপা গলায় বললাম, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কিছু চাই না। ও এগিয়ে এসে আমার মুখের কাছে ঝুঁকে পড়ল। ওর মুখে এখন আর রক্ত নেই, শুধু ছায়া। আমাকে ছাড়লে তোরও বাঁচা হবে না, আমি এখন তোরই অংশ। তারপর হঠাৎ নিভে গেল বাতি। অন্ধকারে শুধু আমার নিজের নিঃশ্বাস আর সে ফিসফিসানি, তোর চোখ আমার, আমার চোখ তোর। সকালে ঋতু ফোন করলো, ফোন ধরেনি কেউ। দুপুরে অফিস থেকে ও এসে দরজা খুলতে চাইল, ভেতর থেকে লক করা। পুলিশ ডাকা হলো, দরজা ভেঙে ভেতরে ঢুকলো সবাই। ফ্ল্যাট ফাঁকা, জয়ন্তীর কোনো খোঁজ নেই, শুধু জানলার কাঁচে লেখা আছে, আমি এখন আয়না। আর জানলার কাঁচে প্রতিফলিত মুখটা, তা কারো চেনা নয়। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।